আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। সম্মানিত দর্শক, ১৯৭১ সালের মহান ২৬শে মার্চ আমাদের জাতীয় জীবনের এক যুগ সন্ধিক্ষণ। একটি জাতির স্বাধীনতা, সার্বভৌমত্বের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষাকে ধারণ করে ১৯৭১ সনের ২৬শে মার্চ যে দিবসটি আমরা ঘোষণা করেছিলাম, তার ঠিক ১ বছর পর এ দিবসটির যে তাৎপর্য, এ দিবসটির যে ঔদার্য, এটির যে মহত্ব, এটির যে শ্রেষ্ঠত্ব, এটি ৭.৫ কোটি বাঙালি ১৯৭২ সনে হাড়ে হাড়ে টের পেয়েছিল, হৃদয় দিয়ে, মন দিয়ে, মস্তিষ্ক দিয়ে। সেই ঘটনার পর বহু সময় গিয়েছে, বহু কাল গিয়েছে। আমাদের এই জাতীয় দিবসটিকে আমরা বর্ণাঢ্য করার জন্য, উৎসবমুখর করার জন্য এবং এটিকে অমর এবং অক্ষয় করার জন্য রাষ্ট্রের যত প্রোটোকল রয়েছে, সেনাবাহিনীর যত প্রোটোকল রয়েছে, জনগণের যত আশা এবং আকাঙ্ক্ষা রয়েছে, সব কিছুকে একত্র করে এই দিবসটিকে আমরা জাতির আত্মপরিচয়ের একটি উপলক্ষ হিসেবে ব্যবহার করি। প্রায় এমন কোনো দেশ নেই যাদের স্বাধীনতা আছে কিন্তু স্বাধীনতা দিবস নেই। আবার স্বাধীনতা দিবসে তারা যে কুচকাওয়াজ করে, তারা যে অনুষ্ঠান করে, তারা যে তাদের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের যে মাধুর্য জাতির সামনে প্রদর্শন করে, এটি মোরলেস সামরিক দৃষ্টিকোণ থেকে সারা পৃথিবীতে একরকম, কিন্তু সাংস্কৃতিক বৈশিষ্ট্য হিসেবে এটি এক এক দেশে এক এক রকম ভাবে প্রতিপালিত হয়। আমাদের দেশে ২৬শে মার্চকে কেন্দ্র করে বাংলাদেশ সেনাবাহিনী, বিমান বাহিনী, নৌবাহিনী, পুলিশ বাহিনী, আনসার, র্যাব থেকে শুরু করে যত অস্ত্রধারী বাহিনী রয়েছে, তাদের মধ্যে একটি উৎসব মুখর পরিবেশ বিরাজ করে এবং এই দিবসটিকে উদযাপন করার জন্য সারাটি বছর ধরে তারা প্র্যাকটিস করতে থাকে। দ্বিতীয়ত, ২৬শে মার্চকে কেন্দ্র করে শিক্ষা প্রতিষ্ঠানগুলো সারা বাংলাদেশের, তারা এই দিবসটিতে কেউ স্পোর্টস করবে, কেউ কবিতা আবৃত্তি করবে, কেউ ইতিহাস পর্যালোচনা করবে, কেউ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করবে এবং গভীর রাত অবধি সে ৭৩-৭৪ থেকে শুরু করে ৮৩-৮৪, ৯৩-৯৪, ২০০৩-০৪, ঠিক এভাবে যখনই আমি আমার জীবনের স্মৃতির রোমন্থন করি, তখন একদিকে যেমন প্যারেড স্কোয়ারে আমি সেনাবাহিনীর যে দৃশ্য দেখি, ওটা টেলিভিশনে দেখি, আবার স্কুল, কলেজ, মাদ্রাসাগুলোতে দেখি, সাহিত্য সংগঠন, সাংস্কৃতিক সংগঠন, রাজনৈতিক সংগঠন সবাই মিলিয়ে, মানে এটা আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যে একটি অতি উত্তম নিয়ামত দান করেছেন, সেই নিয়ামতের শুকর গুজার করার জন্য পুরো বাঙালি জাতি ৭.৫ কোটি থেকে আজকের এই দিনে এসে ১৮ কোটিতে আল্লাহর দয়ায় আমরা রূপান্তরিত হয়েছি, বর্ধিত হয়েছি। ১৮ কোটি মানুষের ১৮ কোটি মানুষের মন রয়েছে, মস্তিষ্ক রয়েছে, ৩৬ কোটি হাত রয়েছে, ৩৬ কোটি পা রয়েছে, যা কিনা সারা বিশ্বের মানচিত্রে যে সকল শক্তিশালী জাতিগোষ্ঠী রয়েছে তাদের মধ্যে বাঙালিকে এক অনন্য মর্যাদায় প্রতিষ্ঠা করেছে। বাঙালির বর্তমান দুরবস্থা নিয়ে অনেকে হতাশ হন, অনেকে অনেক কথা বলেন, কিন্তু আমি একজন ইতিহাসের ছাত্র হিসেবে বাঙালির যে গৌরবোজ্জ্বল ইতিহাস রয়েছে, কি সামরিক ক্ষেত্রে, কি বাণিজ্যিক ক্ষেত্রে, কি অর্থনৈতিক ক্ষেত্রে, এইরকম গৌরব পৃথিবীর কোনো দেশ, জাতি, কালের আমি দেখিনি। কন্টিনিউয়াসলি ২০০০ বছর ধরে, কন্টিনিউয়াসলি আবার বলছি, যখন আলেকজান্ডার দ্য গ্রেট এই ভারতবর্ষ আক্রমণ করেছিলেন, তখন থেকে আজ অবধি, অর্থাৎ
এই যে সময়টিকে যদি আপনি ধরেন, তার মধ্যে নবাব সিরাজউদ্দৌলার শাসনামল পর্যন্ত এই বঙ্গভূমি পৃথিবীর সবচেয়ে ধনী রাষ্ট্র ছিল, ফুলে ফলে ফসলে। কিন্তু এত কিছুর পরেও স্বাধীনতা ছিল না। কখনো বাংলা, বিহার, উড়িষ্যার একত্র ছিল, কখনো দিল্লির সরাসরি শাসন ছিল, কখনো বাংলা খণ্ড বিখণ্ড হয়ে 12 ভূঁইয়াদের অন্তর্ভুক্ত ছিল। কিন্তু 1971 সনে আমরা একটি স্বাধীন সার্বভৌম যে রাষ্ট্র পেয়েছিলাম, সেই স্বাধীনতার স্বাদটি আমরা অনুধাবন করি এই 26শে মার্চ তারিখের মাধ্যমে। কিন্তু এই 2025 সনের যে 26শে মার্চ, এই 26শে মার্চ নিয়ে আমার খুব শঙ্কা হচ্ছে। আজকে মার্চের 22 তারিখ আমি এই ভিডিওটি করছি, কিন্তু আমার মনের মধ্যে মনে হচ্ছে যে এটি একটি ঐতিহাসিক সন্ধিক্ষণ হতে চলেছে। এই 26শে মার্চকে কেন্দ্র করে এখন যে অনৈক্য চলছে, এই 26শে মার্চকে কেন্দ্র করে এখন যে আতঙ্ক চলছে, সারা বাংলাদেশে জনজীবনে যে ফ্রাস্ট্রেশন, দ্য গ্রেট ডিপ্রেশন চলছে, এইরকম ঘটনা স্বাধীনতার পরে আর কখনো হয়নি। দ্বিতীয়ত, রাজনৈতিক দলগুলো, সামরিক বাহিনী, সশস্ত্র বাহিনী যাকে বলি আমরা, তারা, পুলিশ বাহিনী, শিক্ষা প্রতিষ্ঠান, সবার মনের মধ্যে এক রাশ বেদনা, কষ্ট, না বলা কথা। এই এত বেদনার মধ্যে এমনকি কোনো সঙ্গীতের সুর বাজে না। এত দুঃখ নিয়ে, এত কষ্ট নিয়ে কেউ গান গাইতে পারে না, এমনকি কেউ কাঁদতে পারে না, নির্বাক হয়ে যেতে হয়। যে সেনাবাহিনী কুচকাওয়াজ প্রদর্শন করবে, সে সেনাবাহিনীর সেনা প্রধানকে গালাগাল করা হচ্ছে। যে রাজনৈতিক শক্তি এটিকে আপহোল্ড করবে, সেই রাজনৈতিক শক্তিকে এখন নির্বিষ, শক্তিহীন করার জন্য সমস্ত পরিকল্পনা বাস্তবায়ন হয়ে আছে। এই রাষ্ট্রীয় অনুষ্ঠানে প্রেসিডেন্ট থাকেন, প্রধানমন্ত্রী থাকেন, সংসদ সদস্যবৃন্দ থাকেন, বিরোধী দলীয় নেতারা থাকেন রাষ্ট্রীয় প্রোটোকলে। এইবারই প্রথম রাষ্ট্রপতি যাবেন কি যাবেন না আমি এখন পর্যন্ত জানি না। প্রধানমন্ত্রী নেই, প্রধান উপদেষ্টা শুনছি যে তিনি চীন চলে যাবেন। মূল কারণ হলো এই যে সামরিক কুচকাওয়াজ, এই সামরিক কুচকাওয়াজে রাষ্ট্রীয় প্রোটোকল অনুযায়ী রাষ্ট্রপতি এই সালাম গ্রহণ করে থাকেন, প্রধানমন্ত্রী মঞ্চে বসে থাকেন, দর্শক সারিতে বা মঞ্চে। তো শেখ হাসিনা নেই, কিন্তু এখানে ডক্টর মোহাম্মদ ইউনূস আছেন। তিনি বসে থাকবেন আর শাহাবুদ্দিন চুপ্পু সামরিক জিপে ঘুরে বেড়াবেন। এই দৃশ্য জনাব ডক্টর মোহাম্মদ ইউনূসের যারা লোকজন তারা মেনে নিতে পারছেন না। এর বাইরে যেহেতু মন্ত্রীরা নেই, এমপিরা নেই, স্পিকার নেই, বিচারপতিদের একটা বিরাট অংশ ফ্রাস্ট্রেটেড। ফলে 26শে মার্চে আসলে কি হবে, কেমন হবে এই দিবসটি? এই দিবসটিকে কেন্দ্র করে আমাদের যে দুঃখ, কষ্ট, বেদনা, এটা কি 27শে মার্চ পর্যন্ত অব্যাহত থাকবে? 27শে মার্চের পর এটাকে আরো ব্যাপক আকার ধারণ করবে, নাকি স্বাধীনতার পর থেকে আমরা যেভাবে 26শে মার্চ পালন করে আসছি সেভাবেই এই দিবসটি পালন করব? ভবিষ্যৎ সম্পর্কে আল্লাহ ভালো জানেন। আল্লাহর কুন ফাইয়া কুনে 1 সেকেন্ডের মধ্যে পৃথিবীতে প্রলয় হয়ে যায়, তছনছ হয়ে যায়। কাজেই আমি যে সময় ভিডিও করছি সে সময় থেকে 26শে মার্চ অনেক দূরে। দ্বিতীয়ত, যে তারিখটি 26শে মার্চ পড়ছে সে তারিখটি শবে কদরের তারিখ, মহান বরকতময় একটি রজনী, ইবাদতের রজনী, বন্দেগীর রজনী। তো সেই রজনীতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য কি নিয়ামত রেখেছেন, কি ক্ষমা রেখেছেন, সেটাও দেখার বিষয়। মহান আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বাংলাদেশ কি সত্যি গৃহযুদ্ধের দিকে যাচ্ছে? বাংলাদেশকে নিয়ে খুবই নেগেটিভ পরিকল্পনা অনুযায়ী কাজ হচ্ছে। কেউ কেউ এই পরিকল্পনা করছে এবং স্পেসিফিকলি এরকম গোয়েন্দা রিপোর্ট চলে এসেছে, যেটা একজন সাংবাদিক এই রিপোর্টটা ফাঁস করে দিয়েছেন। একেবারেই নাম ধরে ছবি সহ 14 জনের একটা তালিকার কথা বলা হচ্ছে, যে 14 জন সংঘবদ্ধভাবে বাংলাদেশকে অস্থির করার মিশনে নেমেছে। তারা ঈদের পরে আরও বেশি সক্রিয় হতে চায়, ঈদের পরে বাংলাদেশের পরিস্থিতি তারা নাজেহাল করতে চায়। এই নাজেহাল করার অন্যতম বড় কারণ হচ্ছে বাংলাদেশে যে নির্বাচনের কথা বলা হচ্ছে সেই নির্বাচনটা পিছিয়ে দেয়া। নির্বাচন পিছিয়ে দিলে কাদের লাভ? কেন এই ষড়যন্ত্রর গন্ধ পাওয়া যাচ্ছে? কেন সাংবাদিকের কাছে এই ব্যাপারে গোয়েন্দা রিপোর্ট চলে আসলো? সেই প্রশ্নটা কিন্তু একটা বড় প্রশ্ন। কি হলো, কি ঘটনা, পেছনের ঘটনা, সেই আলোচনা করবো এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। যাই মূল ভিডিওতে। বলা হচ্ছে বাংলাদেশকে নিয়ে, বাংলাদেশকে অস্থির করার একটা মাস্টার প্ল্যান তৈরি হয়েছে এবং সেটা তৈরির পেছনে 14 জন মানুষ কাজ করছেন। এই 14 জন কারা? আমি নিজেও জানি না এই 14 জন কারা। সাংবাদিক জিল্লুর রহমান তার একটি ভিডিওতে এই তথ্য ফাঁস করেছেন। সাংবাদিক জিল্লুর রহমানের এই ভিডিও আবার সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার দিয়েছেন আল জাজিরার আলোচিত সাংবাদিক জুলকারনাইন শায়ের। জুলকারনাইন শায়েরের শেয়ার দেয়া ভিডিও এবং জিল্লুর রহমানের করা এই ভিডিওতে জিল্লুর রহমান দাবি করছেন ঈদের পরে বাংলাদেশকে অস্থির করে তোলা হবে, বাংলাদেশের পরিবেশ আরও বেশি অস্থির হবে, এখন যে অবস্থা হচ্ছে তার চাইতে আরও বেশি অস্থির করা হবে। বিভিন্ন স্থাপনায় হামলা করা হবে, সরকারি বিভিন্ন দপ্তরে হামলা করা হবে, বিভিন্ন স্থান অনিরাপদ করে ফেলা হবে। এর মূল লক্ষ্য হচ্ছে আগামী যে নির্বাচনের কথা হচ্ছে সেই নির্বাচনটা পিছিয়ে দেয়া, সেই নির্বাচন যেন সঠিক সময়ে না হতে পারে সেই ব্যবস্থা করা। এবং এর পেছনে 14 জন কাজ করছে। 14 জনের ছবি সহ গোয়েন্দা রিপোর্ট জিল্লুর রহমানের হাতে রয়েছে, এমনটাও তিনি জানিয়েছেন। এবং সেই রিপোর্টটা ভিজুয়ালি না হলেও সেই রিপোর্টটা হাতে নিয়েই তিনি ভিডিও কন্টেন্টটি বানিয়েছেন। গোয়েন্দা রিপোর্টটা তার কাছে এসেছে, নিশ্চয়ই এই গোয়েন্দা রিপোর্ট তার হাতে আসার আগে গোয়েন্দাদের হাতেই ছিল। তার মানে হচ্ছে যে এটা গোয়েন্দা দপ্তরে রয়েছে, সরকারও জানে, সরকার নিশ্চিত করেই সরকার জানে এবং নিশ্চিত করেই এটা সেনাবাহিনী জানে। তাহলে এই যে অস্থির করে তোলার প্ল্যান, বাংলাদেশকে অস্থির করে তোলার প্ল্যান, এই প্ল্যান কারা করতে পারে? কাদের লাভ নির্বাচন পিছিয়ে গেলে? খুব সহজেই বোঝা যায় নির্বাচন পিছিয়ে গেলে কাদের লাভ। দেশ অস্থির করে নির্বাচনের ঝান্ডাটা যদি আরও পিছিয়ে দেয়া যায়, আরও দীর্ঘায়িত করা যায়, তাহলে কাদের লাভ সেটা খুবই স্পষ্ট বার্তা দেয়। এখানে একেবারে পরিষ্কারভাবে আলোচনার কোনো অবকাশ থাকে না। এই মুহূর্তে বাংলাদেশে যে কাণ্ডটা ঘটছে, সেনাবাহিনীর বিরুদ্ধে যে ধরনের কথাবার্তা বলা হচ্ছে, একপাক্ষিক কথাবার্তা, যে কথার কোনো ডকুমেন্টস নেই, যে কথার কোনো প্রমাণ নেই, একটি ফেসবুক পোস্ট কিংবা একটা ভিডিও বার্তা, সেই ফেসবুক পোস্ট এবং ভিডিও বার্তায় যেভাবে সেনাবাহিনীকে খাটো করা হয়েছে, যেভাবে সেনাবাহিনীকে প্রশ্নবিদ্ধ করা হয়েছে এবং তাতে করে দেশকে একেবারে একটা গৃহযুদ্ধের দিকে ঠেলে দেওয়া হচ্ছে, সেটা নাকি আরও বেশি ভয়াবহ আকার ধারণ করবে ঈদের পরে। তাহলে কি এই সেনাবাহিনীর পেছনে লাগা এটাও ওই কর্মকাণ্ডের ধারাবাহিকতা? সেটা জানি না যে ওই 14 জনের সঙ্গে এই ঘটনাগুলোর কোনো ব্যক্তির যোগসাজশ আছে কিনা কিংবা সম্পর্ক আছে কিনা। আমার ব্যক্তিগতভাবে মনে হয়েছে যে দেশকে অস্থির করে তোলার একটা পায়তারা কিন্তু চলছে। নির্বাচন পিছিয়ে দেওয়া, নির্বাচন সঠিক সময়ে যেন না হয়, এটা একটা বড় কারণ। আর একটা বড় কারণ জিল্লুর রহমান যেটা বলছেন সেটা হচ্ছে, যেটা বিএনপির জন্য সব থেকে আশঙ্কাজনক। তিনি বলছেন যে এই গোয়েন্দা রিপোর্ট বলছে এর মূল উদ্দেশ্য নির্বাচনকে পিছিয়ে দেয়া এবং বিএনপিকে দুর্বল করে দেয়া। ছলে বলে কলে কৌশলে বিএনপিকে দুর্বল করে দেয়া, বিএনপি যেন অসহায় হয়ে যায়, বিএনপি যেন নিস্তেজ হয়ে যায়, বিএনপি যেন দুর্বল হয়ে যায়, যাতে করে আগামী নির্বাচনে বিএনপি তার কাঙ্ক্ষিত ফলাফল যেন অর্জন করতে না পারে। আওয়ামী লীগকে এক ধরনের ঝেঁটিয়ে বিদায় করা হয়েছে। আওয়ামী লীগের বিরুদ্ধে ষড়যন্ত্র হয়েছে। আওয়ামী লীগের দাবি যে তাদেরকে ষড়যন্ত্র করে সরিয়ে দেওয়া হয়েছে, আমেরিকান ষড়যন্ত্র ছিল। তারা দাবি করছে জো বাইডেন সরকার তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে।
ষড়যন্ত্র তত্ত্ব যদি সত্য হয় তাহলে ষড়যন্ত্র কি এখনো চলছে? আমেরিকার জো বাইডেন প্রশাসনের যে ভূমিকা ছিল, বৈষম্য বিরোধী আন্দোলনেও যে আমেরিকার ভূমিকা ছিল, সেটা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার সেই ভিডিও বার্তায় কিন্তু স্পষ্ট করে তিনি নিজেই বলেছেন যে বৈষম্য বিরোধী আন্দোলনের সময় তারা নিয়মিত আমেরিকান অ্যাম্বাসির সঙ্গে যোগাযোগ রক্ষা করেছেন, তাদের সঙ্গে তিনি নিজেই এই যোগাযোগটা মেনটেন করেছেন। তার মানে হচ্ছে যে ওই আন্দোলনের সময় থেকেই আমেরিকার একটা সাপোর্ট ছিল আন্দোলনের পক্ষে, সাপোর্ট ছিল বলেই আন্দোলনটা অনেক সহজ সাধ্য হয়েছে। তা না হলে শেখ হাসিনার পতন হতে হয়তো আরও সময় লাগতে পারতো, কিন্তু আরও সময় লাগেনি আমেরিকার এই অংশগ্রহণের কারণে, এটা অনেকে মনে করেন। যদি সেটা সত্য হয় তাহলে এখনো কি বাইরের কোনো ষড়যন্ত্র কাজ করছে? এখনো কি অন্য কোনো দেশের, এখন আমেরিকার ষড়যন্ত্র বিএনপির বিরুদ্ধে হওয়ার কোনো কারণ আছে বলে অন্তত আমি মনে করি না। কারণ আমেরিকার একমাত্র কনসার্ন হচ্ছে মৌলবাদ যেন মাথাচাড়া দিয়ে না ওঠে, যেটা তুলসী গ্যাবার্ড বলেছেন স্পষ্ট করে যে খেলাফতের নামে যে মৌলবাদ এবং জঙ্গি রাষ্ট্রের দিকে বাংলাদেশ যাচ্ছে, জঙ্গিরা মাথায় উঠে পড়ছে, জঙ্গিরা বিভিন্ন কার্যক্রম করছে, এটা কোনোভাবেই ট্রাম্প প্রশাসন মেনে নেবে না। কিন্তু বিএনপির সঙ্গে কিংবা আওয়ামী লীগের সঙ্গে এই জঙ্গিদের সংশ্লিষ্টতা নিশ্চয়ই নেই, কোনো কালেই ছিল না। এটা আওয়ামী লীগের কথা বলছি বলে আবার বিএনপির যারা সাপোর্টার তারা আবার রাগ করবেন না প্লিজ। কারণ হচ্ছে যে জঙ্গি সম্পৃক্ততার ব্যাপারে এই দুটো দলের সঙ্গে কখনোই কোনো অভিযোগ কোনো কালেই ছিল না বলতে নির্দিষ্ট কিছু দল যারা খেলাফত চায়, যারা ধর্মের নামে রাজনীতির মোড়কে এক ধরনের জঙ্গিবাদকে উস্কে দিতে চায়, যারা মাজার ভাঙতে চায়, পীর আউলিয়াদের দরবার ভেঙে দিতে চায় মৌলবাদের আখড়া বানানোর জন্য, যারা ইসলামকে ঢাল হিসেবে ব্যবহার করে অপরাজনীতি করতে চাই, তার মানে এই না যে সব ইসলামিক দল এইগুলোর সঙ্গে জড়িত। কেউ কেউ তো জড়িত, তো কেউ কেউ জড়িত, তারা যদি লাভবান হয় সেই কর্মকাণ্ডের সঙ্গে নিশ্চয়ই বিএনপির কোনো সম্পৃক্ততা থাকবে না, নিশ্চয়ই আওয়ামী লীগের কোনো সম্পৃক্ততা থাকবে না। তাহলে এই ষড়যন্ত্র, এবং সেই রিপোর্টে বলা হচ্ছে একেবারে স্পষ্ট, জিল্লুর রহমান বলছেন যে বিএনপিকে দুর্বল করা যেমন একটা লক্ষ্য, দেশে ইসলামিক যে দলগুলো, ইসলাম পন্থা সংসদে যেন অনেক বেশি পরিমাণে ইসলামপন্থী দলগুলো, ইসলামপন্থী সংসদ সদস্য থাকে, সেই উদ্যোগও এই তত্ত্বের মধ্যে রয়েছে। তার মানে হচ্ছে বিএনপিকে সাইড করে দিয়ে অন্যরা যদি সরকার রাষ্ট্র ক্ষমতায় বসতে পারে তাহলে তাদের আখেরে অনেকগুলো লাভ একসঙ্গে হবে, সেরকম রিপোর্টই নাকি গোয়েন্দারা উদ্ঘাটন করেছেন। এই রিপোর্ট যদি সত্য হয় তাহলে আমার মনে হয় যে সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এই ব্যাপারে যথেষ্ট সচেতন হবেন, নিশ্চয়ই দেশপ্রেমিক সেনাবাহিনীও এই ব্যাপারে সচেতন হবেন। আর সরকার যদি এই রিপোর্ট পাওয়ার পরেও তারা উদ্যোগী না হয় তাহলে কিন্তু তাদেরকে একটা দুর্নাম কাঁধে বয়ে বেড়াতে হবে যে এই ষড়যন্ত্রকে স্টাবলিশ করতে সরকারও সহযোগিতা করেছে। সেটা নিশ্চয়ই ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন এই সরকার করবে না। তাদের প্রতি অন্তত এই মিনিমাম আস্থা বাংলাদেশের জনগণের রয়েছে। জিল্লুর রহমানের রিপোর্ট সত্য না হোক, এটা অন্তত আমি মনে প্রাণে চাই, এরকম ষড়যন্ত্র না হোক। কারণ একটা বড় দল গিয়েছে আর একটা বড় দলের সঙ্গে ষড়যন্ত্র করে তাদেরকে দমিয়ে রেখে যদি বাংলাদেশে পাকিস্তান পন্থা প্রতিষ্ঠিত করার চেষ্টা করা হয় তাহলে এটা বাংলাদেশের ভবিষ্যতের জন্য ভয়াবহ আশঙ্কাজনক হবে। দর্শক, আপনার কি মনে হয় জিল্লুর রহমানের এই গোয়েন্দা রিপোর্টের কথা কতটা আস্থা নেওয়া যায়? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের এই কমেন্ট বক্স।